তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপেন্ট 60 হয়ে গেছে। আমরা শুরু করি নাকি? জি স্যার। জি স্যার। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যায়। মুভ হচ্ছে? জি স্যার, মুভ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি? ওকে তোমাদের স্যার। লাস্ট ক্লাসে আমি স্যাম্পলিং এ একটু আলোচনা করছিলাম, তাই না? অত ডিপলি আসলে আলোচনা করা হয় নাই। তো আই থিঙ্ক তোমাদের স্যাম্পল এবং স্যাম্পলিং এই দুইটা কনসেপ্ট অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যে স্যাম্পল জিনিসটা কি আর একটা হচ্ছে যে স্যাম্পলিং কি, নাকি? কারো কোনো কনফিউশন আছে স্যাম্পল এবং স্যাম্পলিং সম্বন্ধে? স্যার কাইন্ডলি আরেকটু যদি বলতেন স্যার, গত ক্লাসে স্যার প্রবলেমটা আমি বুঝি নাই আমি। আচ্ছা, স্যাম্পল হচ্ছে কি যে কোনো একটা বাল্ক অথবা পপুলেশন অর্থাৎ একটা লার্জ স্কেলের কোনো কিছুর একটা স্মল ফ্র্যাগমেন্ট অথবা সেকশন অথবা পার্ট যাই বলো, যেটা কি করবে হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? যেমন তুমি মনে করো যে তোমার ব্লাড টেস্ট করবা, এখানে কি একটা হচ্ছে ব্লাড স্যাম্পল নিয়ে নিবা, কিছু ব্লাড নিয়ে নিবা। এই যে তুমি যে স্মল ফ্র্যাগমেন্টের ব্লাড নিচ্ছ এটা কি তোমার ব্লাড স্যাম্পল। এই স্যাম্পলটা কি করতেছে তোমার পুরা বডির ব্লাডকে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ এই স্যাম্পল টেস্ট করে যে রিপোর্ট পাওয়া যাবে এই রিপোর্টটা হবে কি তোমার হোল বডির ব্লাড স্যাম্পলের রিপোর্ট। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক জি এখানেও স্যার। তাই, আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল কোনো একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যখন টেস্ট করব, হ্যাঁ, সম্পূর্ণ টেক্সটাইল ম্যাটেরিয়ালকে তো টেস্ট করা সম্ভব না, তখন আমরা কি করব সেখান থেকে স্মল একটা ফ্র্যাগমেন্ট একটা নিয়ে নিব, ছোট একটা পার্ট নিয়ে নিব, নিয়ে সেটাকে টেস্ট করব, করার পর আমরা যে রেজাল্ট পাবো আমরা হচ্ছে রিপোর্ট হিসেবে কাউন্ট করে নিব। বুঝতে পারছো? আর জি স্যাম্পলিং স্যার। কি? স্যাম্পলিং জিনিসটা কিছুই না, এটা হচ্ছে তোমার জাস্ট স্যাম্পল কালেকশনের প্রসেসে স্যাম্পল কালেক্ট করবো, সেটাকে আমরা স্যাম্পলিং বলতেছি। এখন আমরা আসি কয়েক ধরনের স্যাম্পল। বাল্ক স্যাম্পলটাকে পরে আলোচনা করতেছি, একটা হচ্ছে বেসিক স্যাম্পল আর একটা হচ্ছে ল্যাবরেটরি স্যাম্পল। বেসিক স্যাম্পল কি? তুমি সরাসরি কোনো একটা র ম্যাটেরিয়াল থেকে তোমার একটা বাল্ক থেকে যে স্যাম্পলটাকে কালেক্ট করবে সেটা হচ্ছে তোমার বেসিক স্যাম্পল। মনে করো তোমার সামনে একটা তুলার বেল আছে, সেখান থেকে তুমি কিছু স্যাম্পল কালেক্ট করে নিলা। মনে করো তোমার 10 গ্রাম 20 গ্রাম তুমি স্যাম্পল নিয়ে নিলা, এই 10 গ্রাম অথবা 20 গ্রাম হচ্ছে কি তোমার বেসিক স্যাম্পল। কনসেপ্ট ক্লিয়ার? আমরা সরাসরি আমাদের র ম্যাটেরিয়াল থেকে যে স্যাম্পলটা কালেক্ট করি সেটাই হচ্ছে কি আমাদের বেসিক স্যাম্পল। আর ল্যাবরেটরি স্যাম্পলটা হচ্ছে যে আমাদের টেস্টিং ইকুইপমেন্টের চাহিদা অনুসারে এক এক ধরনের টেস্টিং ইকুইপমেন্টকে এক এক ধরনের এক এক ফর্মে ম্যাটেরিয়াল আমাদের হচ্ছে ফিট করতে হয়। আমার যে টেস্ট ম্যাটেরিয়াল এটাকে এক একটা ইকুইপমেন্টের জন্য এক একভাবে প্রিপেয়ার করে নিতে হয়। এই যে আমার যে প্রিপেয়ার্ড স্যাম্পলটা অর্থাৎ রেডি টু টেস্ট, একটা ইকুইপমেন্টে টেস্ট করার জন্য আমার যে রেডি স্যাম্পল সেটা হচ্ছে কি ল্যাবরেটরি স্যাম্পল। কনসেপ্ট ক্লিয়ার? আমাদের জি স্যার। কনভেনশনাল এটা একটু বলে রাখি, আমাদের আগে যখন কনভেনশনাল টেস্টিং ইকুইপমেন্ট ছিল তখন আমরা কি করতাম বেসিক স্যাম্পলটাকে কোনো একটা স্যাম্পলিং টেকনিকের সাহায্যে আমরা হচ্ছে ওই ইকুইপমেন্টের টেস্ট উপযোগী করে নিতাম। হ্যাঁ, করে নেওয়ার পরে আমরা যে স্যাম্পলটা পাইতাম অর্থাৎ ওই টেস্টিং ইকুইপমেন্টের জন্য উপযোগী যে স্যাম্পলটা পাইতাম সেটাকে আমরা ল্যাবরেটরি স্যাম্পল বলতাম। কিন্তু এখন টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে, আমাদের টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো একদম হচ্ছে মডার্ন হয়ে গেছে, যার জন্য আমরা সরাসরি বেসিক স্যাম্পলটাকেই আমরা হচ্ছে টেস্টিং ইনস্ট্রুমেন্টে দিয়ে দিতে পারি। যখন আমি মডার্ন ইনস্ট্রুমেন্টগুলো পড়াবো তখন ডিটেলস আলোচনা করব। এজন্য এখন আমরা কি এই বেসিক স্যাম্পলটাকেই ল্যাবরেটরি স্যাম্পল হিসেবে ইউজ করে থাকি। বুঝতে পারছো? এখন আর এই ল্যাবরেটরি স্যাম্পলকে আমাদের আলাদা করতে হয় না, সরাসরি বেসিক স্যাম্পলটাই আমরা ল্যাবরেটরি স্যাম্পল হিসেবে ইউজ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে বাল্ক স্যাম্পল। এটা কি? এটাকে আসলে স্যাম্পলও ওইভাবে বলা যায় না। বিষয়টা হচ্ছে কি, মনে করো তোমার ফ্লোরে এই মুহূর্তে র ম্যাটেরিয়ালের শর্টেজ আছে। এখন এমন পরিস্থিতিতে তোমার হাতে হঠাৎ করে কিছু র ম্যাটেরিয়াল চলে আসলো। এখন এই র ম্যাটেরিয়ালগুলো টেস্ট করা
অনেক সময়ের ব্যাপার না, কিন্তু এদিকে তোমার ফ্লোরে কোনো ম্যাটেরিয়াল নাই, ফ্লোর রানিং রাখার জন্য তোমার কোনো ম্যাটেরিয়াল নাই। এমন পরিস্থিতিতে আমরা কি করি, দেখা যায় যে বড় অ্যামাউন্টের একটা সরাসরি র ম্যাটেরিয়াল আমরা আমাদের প্রসেসে চালাই দিই। প্রসেসে চালানোর পরে ফিনিশড যে প্রোডাক্ট আছে এই ফিনিশড প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে তখন ম্যাচ করানো হয়, যে আসলে কোয়ালিটি কীরকম ম্যাচ করতেছে। আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম যে কোয়ালিটি কনসিস্টেন্সি হচ্ছে একটা মেইন ফ্যাক্ট, অর্থাৎ আমার সব সময় যাতে কোয়ালিটি একই থাকে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি আমি হালকা কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি, কিন্তু এমন ইমপ্রুভমেন্ট আমি করব না যাতে একদম রাত দিন হয়ে যায়। আমার কথা বুঝতেছো কি তোমরা? মনে করো তোমার, আমি প্রোডাকশনের ক্ষেত্রে আমার রাত দিন নিয়ে আসতে পারি। আজকে আমার 1 কেজি প্রোডাকশন হয়ে গেছে, কালকে আমি কোনোভাবে কোনো প্রসেস অ্যাপ্লাই করে 10 কেজি প্রোডাকশন নিয়ে আসলাম, এটা করা যায়। কিন্তু আমার কোয়ালিটির ক্ষেত্রে তোমার কোনো একটা কোয়ালিটি প্যারামিটারের ভ্যালু আজকে 1 আছে, কালকে তুমি চাইলেও এটাকে পাস করে দিতে পারবা না। যদি করে দাও তাহলে কি হবে, তোমার ফ্যাক্টরির জন্য এই পাসই হয়ে যাবে স্ট্যান্ডার্ড, তখন আর তোমার 1 ভ্যালুর যে প্রোডাক্টটা আছে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। বুঝাইতে পারছি আমি? আমার কথা বুঝছো কি তোমরা? জি স্যার। স্যার বাট পাস কেন অ্যাকসেপ্ট করবে না? পাস অ্যাকসেপ্ট করবে মানে তুমি যখন ইমপ্রুভ কোয়ালিটি দিয়ে দিবা তখন সবাই কি করবে, ইমপ্রুভ কোয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে নিবে। কিন্তু তোমার যে আগের যে কোয়ালিটিটা ছিল সেটাকে কেউ আর অ্যাকসেপ্ট করবে না, কারণ তোমরা সবাই ভালো জিনিস দাও, তাই না? খারাপ জিনিস কি কেউ নিবা? না স্যার। ব্যাকডেটেড জিনিস কেউ নেয় মোবাইল ফোনের ক্ষেত্রে, ব্যাকডেটেড মোবাইল ফোন কেউ নেয়, আপডেটেডটা যখন চলে আসে সবাই কি করে আপডেটেডটা নেয়, ব্যাকডেটেড কেউ অ্যাকসেপ্ট করবে না। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এখন আপডেটেডটা কি তোমার ইমপ্রুভ কোয়ালিটি, এজন্য তোমার হচ্ছে ব্যাকডেটেড যেটা এটা তখন হচ্ছে তোমার জন্য এটা অনেক বড় একটা হ্যাম্পার। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে তোমার কাছে র মেটেরিয়াল অনেক ভালো মানের চলে আসছে, এজন্য যে তুমি একদম ভালো মানের কোয়ালিটি দিবা এটা করতে যাবে না। তুমি হয়তো সামান্য একটু ডেভিয়েশন দিবা, হয়তো আগে তোমার হচ্ছে 1 ছিল এখন তুমি 1.5 দিবা, হঠাৎ করে তুমি 5 দিবা না। যদি তোমার এবিলিটি থাকে তারপরেও এটা করা যাবে না, কারণ তাহলে তুমি তোমার কোয়ালিটি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে না। বুঝাতে পারছি? এখন স্যার। এজন্য বাল্ক স্যাম্পলের ক্ষেত্রে কি করা হবে, সরাসরি তুমি কি করবে, অনেক বিপুল অ্যামাউন্টের মানে তোমার একটা লটে যেরকম লাগে আর কি, এরকম দেখা যাবে যে কিছু স্যাম্পল নিয়ে তুমি সরাসরি প্রসেসে চালাই দিবা। প্রসেসে চালানোর পর তুমি এবার কি করবে, ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি জাজ করবা। যদি দেখো যে তোমার আগের যে তোমার কোয়ালিটি প্যারামিটার ছিল এটা কাছাকাছি আছে, তখন তুমি কি করবা, উইদাউট এনি টেস্ট তুমি কি করবে, সরাসরি এই তোমার হচ্ছে র মেটেরিয়ালগুলোকে তুমি প্রসেসে খাওয়াই দিতে পারবা। আর যদি দেখো তুমি যে আসলে কোয়ালিটি অনেক বেশি ডেভিয়েশন হচ্ছে, হয়তো কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে অথবা ফল করছে, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যাবে না। জাস্ট একটা এক্সপেরিমেন্ট, বাল্ক স্যাম্পলটা কি জাস্ট একটা এক্সপেরিমেন্ট। বুঝতে পারছো? এখন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বাট স্যার, বুঝাই দেই। হ্যাঁ বলো। স্যার ফ্লোরে তো আমরা একটা ম্যাটেরিয়াল মানে ফ্লোরে তো আমরা একটা প্রোডাকশনের মানে এক অংশ দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কোয়ালিটি জাজমেন্ট করতেছি। যদি দেখা যায় যে কোয়ালিটি বেশি ফল করতেছে তখন কি ফ্লোর অফ করে দিতে হবে যদি আমরা র ম্যাটেরিয়ালস না এখন দিতে পারি? এখন তোমার তো উপায় নাই, এই ক্ষেত্রে তোমার হাত বাঁধা। তুমি একটা প্রসেসে অ্যাপ্লাই করলা যাতে ফ্লোরটাকে রান রাখতে পারো, কিন্তু সেটা তো তোমার এক্সপেরিমেন্ট যে সবসময় সফল হবে তা তো না। তোমার এক্সপেরিমেন্ট এখানে ফেল করলো না। আচ্ছা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাচ্ছি, তাহলে তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি একটা স্পিনিং ফ্লোর চালাচ্ছ, ঠিক আছে। এখন তোমার হাতে কোনো ধরনের কটনের বেল নাই, অর্থাৎ কটন ফাইবার তোমার কাছে নাই, ফ্লোটা প্রায় বন্ধ প্রায় হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে তোমার কাছে হঠাৎ করে একটা কনসাইনমেন্ট চলে আসলো, তুমি হয়তো 1000 বেল কটন পাইলা। এখন এই যে 1000 বেল কটনকে তুমি টেস্ট করবা, তারপর প্রসেসে এটাকে ইউজ করবা, এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এজন্য তুমি কি করবা, এখন তোমার ফ্লোরটাকে রান রাখার জন্য তুমি একটা এক্সপেরিমেন্ট, বাল্ক স্যাম্পলটা এখানেই অ্যাপ্লাই করা হয়। তুমি কি করলা, এই 1000 বেল থেকে শর্টিং করে তোমার ইচ্ছা মতো তুমি শর্টিং করে দেখা গেল যে তুমি হয়তো 10টা বেল নিয়ে আসলা, 1000 বেল থেকে 10টা বেল নিয়ে আসলা। এই যে 10টা বেল এটা কি স্যাম্পল হিসেবে অনেক বাল্ক না, একটা লার্জ স্কেলের স্যাম্পল হয়ে গেল না? 1000 বেল থেকে তুমি 10টা বেল নিয়ে নিলা, এটা কি একটা বাল্ক স্যাম্পল হয়ে গেল, লার্জ অ্যামাউন্টের স্যাম্পল হয়ে গেল। জি স্যার। এজন্য এটাকে বাল্ক স্যাম্পল বলা হচ্ছে। এখন তুমি কি করলা, এই 10টা বেলকে সরাসরি প্রসেসে তুমি ইউজ করলা, ইউজ করার পর এটা থেকে তুমি ইয়ার্ন তৈরি করলা। এখন যে ইয়ার্নটাকে তুমি তৈরি করলা, যদি তুমি দেখো যে তোমার যে এক্সিস্টিং যে প্রসেসে ইয়ার্ন তৈরি হচ্ছিল ওই ইয়ার্নের সঙ্গে কোয়ালিটি ম্যাচ করে যায়, কাছাকাছি থাকে, ডেভিয়েশন কম হয়, তাহলে তুমি কি করবা, এই যে 1000 বেল আছে এই 1000 বেলকে সরাসরি তুমি প্রসেসে ইউজ করবা উইদাউট টেস্ট। বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু যদি ঘটনাটা এমন ঘটে যে কোয়ালিটি অনেক বেশি ডেভিয়েশন হয়ে গেল, এখন সেই ক্ষেত্রে তোমার এই ম্যাটেরিয়ালগুলো টেস্ট করে নতুন করে ম্যানেজমেন্ট করে
কটন ফাইবারের বেল ম্যানেজমেন্ট করে তখন তোমাকে এই ফাইবারগুলো ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে যদি তোমার ফ্লোর বন্ধও থাকে কিছু করার নাই। বুঝাইতে পারছি? বাল্ক জি স্যাম্পলের স্যার। অ্যাপ্লিকেশন কোথায়? হ্যাঁ জি বলো। স্যার। স্যার বর্তমানে স্যার ইন্ডাস্ট্রিতে স্যার এরকম সিচুয়েশন স্যার কেমন তৈরি হয় স্যার? এখন এই না স্যার সিচুয়েশনগুলো র আসলে ম্যাটেরিয়ালস। এই সিচুয়েশনগুলো আসলে খুব একটা অ্যারাইজ করে না, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে যেহেতু তোমার কটন ইম্পোর্টের একটা ব্যাপার থাকে, দেখা যায় যে মাঝে মাঝে এরকম সমস্যায় পড়তে হয়। বিশেষ করে কিছু সিজন থাকে, এই সিজনে দেখা যায় যে র মেটেরিয়ালের শর্টেজ থাকে, সেই ক্ষেত্রে হয়তো এরকম সমস্যায় পড়তে হয়। সাধারণত বড় বড় গ্রুপ যারা আছে তারা কি করে, এক বছরের কটন তারা আগে থেকে স্টক করে রাখে। বুঝতে পারছো? কিন্তু ছোটখাটো যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো দেখা যায় যে এই সমস্যায় মাঝে মাঝে পড়তে পারে। বোঝা গেছে? মাঝে মাঝে ক্রাইসিস হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মাঝখানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যে হামিম গ্রুপের মতো গ্রুপ তাদের কাছেও কটন ফাইবার ছিল না, কারণ এটা হচ্ছে একদম গ্লোবালি একটা ওই সময় ক্রাইসিস চলছে। বুঝতে পারছো? জি স্যার। এটা এটা আসলে রেয়ার, কারণ এখন হচ্ছে যারা বড় বড় গ্রুপ আছে তারা আসলে অ্যাডভান্স হয়ে গেছে, আগে থেকেই র মেটেরিয়াল তারা সোর্সিং করে রাখে অথবা এলসি করে রাখে। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এবার এবার আমরা আরেকটা টপিকে আসি, হচ্ছে অবজেক্টিভস অফ স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিং তুমি কেন করবা, কি দরকার, স্যাম্পলিং করার দরকারটা কি। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে টু রিডিউস টাইম ওয়েস্ট। তুমি যদি একটা ফুল বেলকে টেস্ট করতে যাও তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে অনেক বেশি কষ্ট করবে, সাথে সাথে কি হবে, অনেক বেশি সময় লাগবে, ঠিক কি না? এখন তুমি একটা বেল থেকে স্মল একটা ফ্র্যাগমেন্ট নিয়ে যদি টেস্ট করো তাহলে কি হবে, এক হচ্ছে টেস্টিং জি কস্ট স্যার। কমে যাবে, দ্বিতীয়ত হচ্ছে তোমার টাইম কমে যাবে, ঠিক কি না? এজন্যই বলছি আমরা সময় বাঁচবে, সাথে সাথে কি হবে, তোমার কষ্ট কমে যাবে। সেকেন্ড কথা হচ্ছে যে তুমি যদি সবগুলো ম্যাটেরিয়াল, মনে করো যে একটা ম্যাটেরিয়ালকে তুমি টেস্ট করলা, একটা বেলকে টেস্ট করলা একদম ফুল বেল, তোমার তো লাভ নাই। তুমি কি করলে 100টা বেলকে তুমি প্রত্যেকটা বেলকে স্যাম্পল নিয়ে নিয়ে টেস্ট করলা, এই ক্ষেত্রে কি হবে, তোমার কোয়ালিটিটা বেটার কোয়ালিটি অ্যাসিউর হয়ে যাবে। তুমি জি স্যার। 100টা বেলের মধ্যে একটা বেলকে টেস্ট করে তুমি বলে দিলা কি যে সবার হচ্ছে কোয়ালিটি এই, আদৌ কি সেটা হবে? কিন্তু তুমি যদি 100টা বেল থেকে তুমি স্মল একটা করে ফ্র্যাগমেন্ট নিয়ে স্যাম্পল নিয়ে টেস্ট করো, টেস্ট করে যদি বলে দাও যে হ্যাঁ এটার কোয়ালিটি, তাহলে কি কোয়ালিটিটা তোমার হচ্ছে ভালোভাবে এসিউর করা হবে না? বুঝছো জি কি স্যার। কথাটা? আচ্ছা, জি স্যার। তারপর হচ্ছে পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ বেল, টু নো দ্য পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ বেল। তুমি যখন টেস্ট করবা তখন অবশ্যই ওই বেলের পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ হোল বেলের তুমি রেজাল্ট পাবা। তারপর হচ্ছে কি, টু অ্যাভয়েড দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ মেনি টেস্ট। এটা কি, তুমি যখন একটা বেল টেস্ট করবা, একটা বেল থেকে, এটা হচ্ছে একটা মজার বিষয় বুঝছো? হ্যাঁ, আসলে আমাদের ব্লাড স্যাম্পল আর হচ্ছে এই কটন বেলের মধ্যে আর একটা ডিফারেন্স আছে। যদি আমরা বলি যে আমার কটন বেল থেকে একটা জায়গা থেকে আমি স্যাম্পল নিয়ে নিতেছি, নিয়ে টেস্ট করতেছি, ওই স্যাম্পলের যে রেজাল্ট এটা হচ্ছে ফুল বেলকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু কথাটা আসলে 100% ট্রু না। বিষয়টা কি, তুমি একটা বেল থেকে যখন 5টা স্যাম্পল নিবা, নিয়ে 5টা টেস্ট করবা, করে দেখবা যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, 5টা টেস্টের রেজাল্ট 5 রকম আসছে, একরকম আসে নাই। বুঝাইতে পারছি আমি? কেন স্যার? কেন এটার কথা হচ্ছে যে তোমার যখন নরমালি তুমি ধান চাষের কথা চিন্তা করো, যেহেতু ন্যাচারাল ফাইবার ধান চাষের সঙ্গে কম্পেয়ারিজন করি আমরা, তুমি ধান চাষ যখন করবা জমির সমস্ত জায়গায় ধানের ফলন কি এক হবে? আমার কথা মনে হয় বোঝো নাই। তোমার জি স্যার ফুল বুঝতে পারছি। জমিতে কোথাও কম হবে, কোথাও বেশি হবে, কোথাও ফলন ভালো হবে, কোথাও খারাপ হবে, ঠিক কি না? কিন্তু তুমি জি যখন স্যার। ধানগুলোকে, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলবা? না স্যার স্যার বুঝতে পারছি বলেন। স্যার। আচ্ছা, এজন্য তুমি যখন সমস্ত ধানকে একখানে করে ফেলবা, একখানে করার পরে তুমি যখন দেখা গেল যে একদিক থেকে স্যাম্পল নিলে সেখানে হচ্ছে চিটা বেশি থাকলো ধানের মধ্যে, আরেক দিক থেকে নিলে সেখানে তোমার হচ্ছে ধানের কোয়ালিটি ভালো। বিষয়টা হচ্ছে এরকম যে কটন ফাইবার দেখা যায় যে বিভিন্ন একই একই জমির কটন কিন্তু বিভিন্ন জায়গায় এর প্রপার্টিটা বিভিন্ন হয়, হয়তো কোনো একটা জায়গায় শর্ট ফাইবার বেশি পড়ে গেছে, কোনো একটা জায়গায় শর্ট ফাইবার কম পড়ে গেছে। এজন্য কি হবে, তুমি যখন অনেকগুলো টেস্ট করবা তখন দেখা যাবে যে তুমি নিজের সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যাবা যে আসলে ব্যাপারটা কি রকম হয়ে গেল। এটাকেই আমরা বলি হচ্ছে ডিস্ট্রাকটিভ রেজাল্ট। বোঝা গেছে? এজন্য তুমি কি করবা, জাস্ট একটা স্যাম্পল থেকে, একটা বেল থেকে একটা স্যাম্পল নিবা, সেটাকে টেস্ট করবা, এটাই তার রিপোর্ট।
কখনোই দুইটা নিবা না। দুইটা নিতেই তুমি কি করবে, ঝামেলায় পড়বা। এই জন্য বলা হয়েছে যে তুমি যখন একটা বেলকে 10 বার টেস্ট করবা অথবা ফুল বেল টেস্ট করতে যাবা, তখন তোমার এই যে ডিস্ট্রাকটিভ নেচার আসবে, রেজাল্টটা ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। এজন্যই আমাদের হচ্ছে স্যাম্পলিং করতে হবে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিং করার জন্য কোন কোন বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? কোন কোন কনসিডারেবল পয়েন্টগুলো তোমাকে নিতে হবে। একটা হচ্ছে ফর্ম অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কোন ফর্মে আছে, ম্যাটেরিয়াল কোন ফর্মে আছে। ফর্ম তো বোঝো নাকি? জি স্যার। সলিড ফর্মে, লিকুইড ফর্মে, বেল ফর্মে, কম্প্রেসড ফর্মে, নাকি হচ্ছে তোমার ফ্লাফি ফর্মে, কোন ফর্মে আছে ম্যাটেরিয়াল, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে টাইপস অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কোন ধরনের টাইপস, তোমার হচ্ছে কটন ফাইবার নাকি উল ফাইবার, কোন ধরনের। কারণ কটন ফাইবারের যে টেস্ট হবে উল ফাইবারের তো ওই টেস্ট হবে না, হবে দুইটা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, সো তুমি একই ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবে না। এই জন্য এই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে যে টাইপস অফ ম্যাটেরিয়াল। থার্ডলি হচ্ছে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ ম্যাটেরিয়ালের তোমার অ্যাভেলেবিলিটি। এটা হচ্ছে কি, মনে করো তুমি কতটুকু স্যাম্পল নিবা, 10 গ্রাম নিবা, 5 গ্রাম নাকি 20 গ্রাম নিবা, এটা হচ্ছে দুইটা পয়েন্টের উপর তোমার হচ্ছে আসবে, পরে আসতেছি সেটা কিরকম। দুইটা পয়েন্ট কি কি, এক হচ্ছে যে তোমার কাছে ম্যাটেরিয়াল কি পরিমাণ আছে, এটাই হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল, কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে তোমার কাছে। এখন মনে করো যে তোমার কাছে 1000 বেল তুলা কটন আছে, এখান থেকে তুমি যদি 10 গ্রাম স্যাম্পল নাও টেস্টের জন্য, এটা তুমি নিতেই পারো। কিন্তু ঘটনাটা যদি এমন ঘটে যে তোমার কাছে স্যাম্পল আছে হচ্ছে 500 গ্রাম, এখন এই 500 গ্রাম থেকে তুমি যদি 10 গ্রাম স্যাম্পল টেস্টের জন্যই নিয়ে নাও, এটা কি লস না? আমার কথা জি বুঝছো স্যার। কি? এই জি জন্য স্যার। যে ম্যাটেরিয়াল তোমার কাছে কি পরিমাণ আছে এটাও একটা কনসিডারেবল পয়েন্ট। এখন সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, বললাম যে দুইটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে যে তোমার টেস্টিং ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট। এখন দেখা গেল তুমি যে টেস্ট করবা সেই টেস্টের জন্য স্যাম্পল লাগবে 10 গ্রাম। এখন এখানে তো তোমার কিছু করার নাই, ওই 500 গ্রাম থেকেও 10 গ্রাম নিতে হবে, তোমার কিছু করার নাই, তুমি বাউন্ড। এজন্য তোমার হচ্ছে এই যে দেখো পরেরটা আছে টাইপস অফ টেস্টিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, নেচার অফ টেস্ট, তুমি কোন ধরনের টেস্ট করতে চাও, তারপর হচ্ছে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছো, এই যে তুমি কোন টেস্ট করতে চাও আর কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে চাও, এর উপর বেস করবে হচ্ছে তোমার অ্যামাউন্ট, স্যাম্পলের অ্যামাউন্ট। বুঝতে পারছো? অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল যেমন, ঠিক নেচার অফ টেস্ট আর হচ্ছে টাইপস অফ টেস্টিং ইনস্ট্রুমেন্ট, এই তিনটা পয়েন্ট হচ্ছে একই জিনিস। এটা কি করবে, তুমি কি পরিমাণ ম্যাটেরিয়াল নিবা সেটা হচ্ছে এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে ইনফরমেশন রিকোয়ার্ড, তুমি কতগুলো টেস্ট প্যারামিটার চাও, কতটা টেস্ট করতে চাও। তারপর হচ্ছে রিকোয়ার্ড একুরেসি অফ রেজাল্ট, যে তোমার রেজাল্টের কি রকম একুরেসি দরকার, তুমি যত বেশি টেস্ট করবা রেজাল্টের একুরেসি তত ভালো হবে, আর যত কম টেস্ট করবা তত কি রেজাল্টের একুরেসি কম হওয়ার সম্ভাবনাই বেশি। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কনসিডারেবল পয়েন্ট, তুমি যখন একটা স্যাম্পলিং করবা তখন কি কি পয়েন্টকে তোমার কনসিডার করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর আমরা আসি স্যাম্পলিং মেথড। স্যাম্পলিং মেথড আমরা সাধারণত দুইটা মেথড বলি, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড আর একটা হচ্ছে বায়াসড স্যাম্পলিং মেথড। এটা হচ্ছে আমি কটন ফাইবারের বেল থেকে এক্সাম্পল দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো তোমার কাছে কটন ফাইবার আছে হচ্ছে, কটন ফাইবারের বেল আছে হচ্ছে 2000, কতটা, 2000। 2000 বেল আছে। এখন এই 2000 বেল থেকে তুমি যদি 2000 স্যাম্পল কালেক্ট করো, 2000 বেল থেকে 2000 স্যাম্পল, তার মানে কি প্রত্যেকটা বেল থেকে তুমি একটা করে স্যাম্পল নিতেছো, এই স্যাম্পলিং মেথডটাকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড। মনে থাকবে? আরেকবার স্যার। এখানে তাহলে কি বিষয়, একটা হচ্ছে যে তুমি যেহেতু 2000 বেল থেকে 2000 স্যাম্পল নিবা, এজন্য প্রত্যেকটা বেলের স্যাম্পলে ইনক্লুড হওয়ার পসিবিলিটি থাকবে, এই কথাটাই বলছে। দেখো ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা থেকে তুমি স্যাম্পল কালেক্ট করবা। তারপর কি, ফর দ্যাট এভরি ইন্ডিভিজুয়ালস হ্যাজ অ্যান ইকুয়াল চান্স টু বি ইনক্লুডেড, অর্থাৎ স্যাম্পলে ইনক্লুড হওয়ার জন্য প্রত্যেকটা
ইন্ডিভিজুয়ালের একটা পসিবিলিটি থাকবে। বোঝা গেছে? আর থার্ড কথা হচ্ছে যেহেতু তুমি প্রত্যেকটা থেকে স্যাম্পল নিবা, তোমার এখানে কি কোনো ধরনের ফ্যাক্টর কনসিডার করার দরকার নাই, কোনো ধরনের ফ্যাক্টর কনসিডার করার দরকার নাই। বুঝাইতে পারছি? অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং মেথডটা হচ্ছে যে প্রত্যেকটা বাল্ক থেকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে তুমি কি করবা, একটা করে স্যাম্পল কালেক্ট করবা। এই মেথডটাকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড। আর একটা হচ্ছে বায়াসড স্যাম্পলিং মেথড। এই বিষয়টা কি, এখানে হচ্ছে মনে করো তুমি 2000 বেল থেকে 200টা স্যাম্পল কালেক্ট করবা, 2000 বেল থেকে 200টা স্যাম্পল কালেক্ট করবা। এই মেথডটাকে আমরা বলতেছি হচ্ছে বায়াসড স্যাম্পলিং মেথড। এখন তুমি যখন 200টা বেল থেকে 2000 বেল থেকে 200 স্যাম্পল কালেক্ট করতে যাবা, তখন অবশ্যই তোমাকে কোনো না কোনো ফ্যাক্টরকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক কি না? যে আমার জি স্যার। সিমিলার ক্যাটাগরির 10টা বেল আছে, এই 10টা বেল থেকে আমি একটা স্যাম্পল নিয়ে নিলাম। এখন সেটা কি তোমার ভিজুয়াল হতে পারে, তুমি এটা হচ্ছে কি স্যাম্পলারের যে স্যাম্পল কালেক্ট করবে, আমরা তাকে স্যাম্পলার বলি, স্যাম্পলারের কোন চয়েস হিসেবে এটা আসবে, সে কোন প্রায়োরিটি, কোন প্যারামিটারকে প্রায়োরিটি দিবে, এটা কি কোন ফ্যাক্টরকে প্রায়োরিটি দিবে, এটা কি তার পার্সোনাল চয়েস। বুঝাইতে পারছি? এখন সে হয়তো কালারকে প্রায়োরিটি দিল, যে আমার এক কালারের 10টা বেল আছে, আমি এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। তারপরে এরকম কালারের 10টা বেল আছে, এখান থেকে একটা নিয়ে নিলাম। বুঝতে পারছো? তার মানে কি বায়াসড স্যাম্পলিং মেথডে অবশ্যই ফ্যাক্টর কাজ করবে, কোনো একটা ফ্যাক্টর কাজ করবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের স্যাম্পলে ইনক্লুড হওয়ার চান্স আছে। যখন তুমি 2000 থেকে 200টা স্যাম্পল কালেক্ট করবা, তখন কি এদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার স্যাম্পলে ইনক্লুড হওয়ার চান্স নাই, আবার পসিবিলিটিও নাই। সবার কি সেম পসিবিলিটি আছে যে এ ইনক্লুড হবেই, এরকমও কোনো। তারপর হচ্ছে এখানে ফ্যাক্টর কাজ করবে। এই হচ্ছে কয়েকটা পয়েন্ট এখানে। বুঝাতে পারছি? এখন তোমাদেরকে যদি বলা হয় যে র্যান্ডম স্যাম্পলিং মেথড আর বায়াসড স্যাম্পলিং মেথড, এই দুইটার মধ্যে কম্পারিজন দেখাও, ডিফারেন্স দেখাও, তাহলে কি 2টা 4টা 5টা 7টা ডিফারেন্স দেখানো যাবে না এই কয়েকটা কথার উপর বেস করে? জি স্যার, যাবে। যাবে তো নাকি? এই জন্য এটা তোমাদেরকে সেলফ স্টাডি দিয়ে দিছি, দেখছো? এরপর আমরা আসি ফাইবার স্যাম্পলিং টেকনিক। প্রথমেই হচ্ছে ফাইবার। ফাইবার স্যাম্পলিং টেকনিকটা কি? এখানে তুমি ফাইবারকে স্যাম্পলিং করবা, এর জন্য কয়েকটা টেকনিক আছে, দেখো নামগুলো হচ্ছে লেন্থ এন্ড এক্সটেন্ড, বায়াসড স্যাম্পলিং মেথড, তারপর হচ্ছে স্কোয়ারিং টেকনিক, কাট স্কোয়ারিং টেকনিক, জোনিং টেকনিক, টং স্যাম্পলিং মেথড, আর এটা হচ্ছে কোর স্যাম্পলিং মেথড, অথবা টং টেকনিক আর হচ্ছে কোর টেকনিক। এই হচ্ছে মোটামুটি পপুলার 6টা টেকনিক। কিসের জন্য? ফাইবার স্যাম্পলিং এর জন্য। ফাইবার স্যাম্পলিং এর জন্য আমাদের 6টা হচ্ছে পপুলার টেকনিক, ঠিক আছে? এখন আমরা যদি ধীরে ধীরে আসি, তাহলে হচ্ছে লেন্থ এন্ড এক্সটেন্ড মেথড। এই জিনিসটা কি করবে? তোমরা স্লাইভার দেখছো না? জি স্লাইভার স্যার। দেখছো না তোমরা? স্লাইভারে কি থাকে? ফাইবার গুলো ওপেন এবং ওরিয়েন্ট থাকে, ইন্ডিভিজুয়াল থাকে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এই যে ইন্ডিভিজুয়াল হয়েছে কিভাবে হয়েছে? কার্ডিং এবং ড্রয়িং অ্যাকশনের মাধ্যমে, ঠিক কি না? জি স্যার। কার্ডিং এর মাধ্যমে ফাইবার গুলো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, আর ড্রয়িং এর মাধ্যমে ওরিয়েন্ট হয়ে গেছে, ঠিক কি না? জি এই স্যার। লেন্থ এন্ড এক্সটেন্ড বায়াস মেথডটা কি? তুমি মনে করো যে একটা স্লাইভার থেকে একটু অংশ নিয়ে নিলা স্যাম্পল হিসেবে, ঠিক আছে? এটা হচ্ছে কি লেন্থ এন্ড এক্সটেন্ড। এখন কথা হচ্ছে লেন্থ এন্ড এক্সটেন্ড কিসের জন্য? তোমাকে এই এই যে স্লাইভার ফর্মটা এটা নিয়ে আসতে হবে যে কোনো ভাবে। এখন তুমি মেশিন ইউজ করে নিয়ে আসো, অথবা এখন আগে তো আর এভাবে মেশিন ইউজ করা হতো না, তখন দেখা গেছে কি যে হাতে কিছু হ্যান্ড টেকনিকের মাধ্যমে এই লেন্থ এন্ড এক্সটেন্ড, অর্থাৎ লেন্থ বরাবর এক্সটেন্ড করতে হবে, লেন্থ বরাবর। স্লাইভারকে কি করে? ড্রয়িং যখন করে তখন কি লেন্থ বরাবর এক্সটেন্ড করে না? স্লাইভারকে যখন আমরা ড্রয়িং করি তখন কি লেন্থ বরাবর এক্সটেন্ড করা হয় না? এখানে এটিনিউশন কাজ করে না? ড্রাফট মানে কি এটিনিউশন, এখানে এক ধরনের এটিনিউশন কাজ করে, অর্থাৎ লেন্থ বরাবর আমরা এটাকে এক্সটেন্ড করি। এই টেকনিকের মাধ্যমে আমরা কি করব? স্যাম্পলিং করতে পারি। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে যে স্কোয়ারিং টেকনিক। তুমি স্যার ফাইবার, ওইটা একটু আরেকবার বুঝান। আচ্ছা, লেন্থ এন্ড এক্সটেন্ড তোমরা যখন ড্রয়িং করো, ড্রয়িং এর মেকানিজম কি? তোমার হচ্ছে সামনের যে পেয়ার অফ রোলার, এটার স্পিড থাকবে পিছনের পেয়ার অফ রোলারের চাইতে বেশি। এই যে তোমার স্পিড ডিফারেন্স, এই স্পিড ডিফারেন্সের কারণে কি হবে? এখানে ম্যাটেরিয়ালটা এটিনিউশন হবে, এক্সটেন্ড করবে, লম্বা করে ফেলবে। অর্থাৎ লেন্থ পার ইউনিট ওয়েট, অথবা ওয়েট পার ইউনিট লেন্থ, যেহেতু তোমরা
ইনডিরেক্ট সিস্টেমে করো, এজন্য এখান থেকে বলি ওয়েট পার ইউনিট লেন্থ কমে যাবে অথবা লেন্থ পার ইউনিট ওয়েট বেড়ে যাবে। বুঝাতে পারছি? ওয়েট পার ইউনিট লেন্থের ওয়েট কমে যাবে। যখনই তুমি ড্রাফট দিবা তখন কি হবে, ম্যাটেরিয়াল থিন হয়ে যাবে, যার জন্য লেন্থ বরাবর এক্সটেন্ড হবে, ম্যাটেরিয়ালের ইউনিট লেন্থে ওয়েট কমে যাবে। বুঝাইতে পারছি? তুমি যখন একটা ইলাস্টিক রাবারকে যখন এক্সটেন্ড করো তখন কি হয়, ডায়া কমে যায় না আর লেন্থ বেড়ে যায় না? ঠিক সেম স্লাইভারের ক্ষেত্রেও কিন্তু সেম হয়, কিন্তু দেখা যায় যে আমার ইনপুট স্লাইভার এবং আউটপুট স্লাইভার গ্রেইন কাছাকাছি থাকে। এর কারণ হচ্ছে কি, তোমার ডাবলিং করা হয় না। কখনো কি খেয়াল করছো যে তোমার 7টা স্লাইভার থেকে একটা স্লাইভার হচ্ছে, তারপরেও কি সেম? তার মানে কি 7টা স্লাইভার থেকে অথবা 6টা স্লাইভার থেকে ড্রয়িং মেশিনের সামনে গিয়ে তুমি পাচ্ছ একটা স্লাইভার। আবার দেখতেছো কি যে স্লাইভারের গ্রেইন অথবা ওয়েট কাছাকাছি সেম। এর কারণ কি, তুমি যে পরিমাণ ড্রাফট দিতেছো ওই পরিমাণ ডাবলিং করছো, এজন্যই হচ্ছে এই ঘটনাটা ঘটে। কিন্তু আসলে কি এক্সটেন্ড হয়ে গেছে না, 7টা থেকে তুমি একটা পাইছো, তার মানে কি লেন্থ এক্সটেন্ড করছে না? এই টেকনিকটাকে আমরা বলি হচ্ছে লেন্থ এন্ড এক্সটেন্ড। অর্থাৎ তুমি এই যে স্লাইভার ফরমেশন মেকানিজম, এই মেকানিজমের মাধ্যমে এখানে স্যাম্পলটাকে প্রিপেয়ার করে নিবা। সেটা তুমি হাতেও নিতে পারো, ফাইবারকে স্ট্রেট করবা, ডাবলিং করবা, আবার স্ট্রেট করবা, ডাবলিং করবা, এভাবে করতে পারো। বুঝাইতে পারছি? এরপর হচ্ছে স্কোয়ারিং টেকনিক। স্কোয়ারিং টেকনিকটা কি, তুমি একটা স্লাইভার থেকে ছোট্ট একটা অংশ নিবা, নিয়ে এই অংশটাকে তুমি কি মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে নিয়ে আসবা। কাটা যাবে না, কিন্তু এখানে কি করা যাবে না, ফাইবারকে কাটা যাবে না। দুই দিক থেকে খুলে একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে নিয়ে আসলা, একটা স্লাইডের উপরে, একটা তোমার হচ্ছে গ্লাস প্লেটের উপরে এটাকে তুমি অনেকটা রেক্ট্যাঙ্গেল ফর্মে নিয়ে আসলা। এটা হচ্ছে স্কোয়ারিং টেকনিক। আর কাট স্কোয়ারিং টেকনিক কি, এই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি এবার কি করবা, চারপাশে কেটে একদম ফুললি এখানে তুমি কাটতে পারবা, এই জন্য এটাকে কাট স্কোয়ারিং বলা হচ্ছে। তো তোমার এক্সট্রা ইঞ্চ যেগুলো থাকবে সেগুলোকে কেটে দিতে পারবা। এরপর আমরা আসি হচ্ছে জোনিং টেকনিক। জোনিং টেকনিকটা একটা সময় খুব পপুলার একটা টেকনিক ছিল, এটাকে আমরা একটু ডিপলি আলোচনা করি। ফিগারটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা দেখো, প্রথমে তোমার কাছে বেসিক স্যাম্পল, এই যে আমি তোমাদেরকে বলতেছিলাম বেসিক স্যাম্পল আর ল্যাবরেটরি স্যাম্পল, এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তুমি একটা বেসিক স্যাম্পল নিছো, এটা কি মনে করো তোমার যেটা করা হয়তো জোনিং টেকনিক অ্যাপ্লাই করার সময়, সেটা হচ্ছে যে তোমার একটা বেলের বিভিন্ন জায়গা থেকে মোটামুটি 80টা স্যাম্পল নেওয়া হতো, বিভিন্ন জায়গা থেকে 80টা পয়েন্ট থেকে একটু একটু করে 80টা স্যাম্পল নিয়ে এই স্যাম্পলটার ওয়েট হয়তো হচ্ছে 2 OZ, 2 আউন্স। আউন্স বুঝো তো? 2 OZ, এখানে অনেকে আবার হচ্ছে আমি লিখে রাখছি 2 OZ, অনেকে এটাকে আবার 20Z মনে করে। ওজেড মানে হচ্ছে আউন্স। 2 আউন্সের স্যাম্পল নিবা, 80টা টাফট থেকে বিভিন্ন জায়গা থেকে 80টা পয়েন্ট থেকে একটু একটু করে ফাইবার নিয়ে তুমি একটা স্যাম্পল তৈরি করবা, যেটার ওয়েট কি মোটামুটি 2 আউন্স। বুঝতে পারছো? আউন্স বোঝো কি তোমরা? স্যার মনে নাই। ছটাক নাম শোনো নাই কখনো? জি, ওই পরিমাণে একটা হোক। হ্যাঁ, তোমার হচ্ছে ইংলিশে আউন্স, বাংলায় হচ্ছে ছটাক। বুঝতে পারছো? 16 আউন্সে হচ্ছে 1 জি, স্যার। পাউন্ড। 16 আউন্সে 1 পাউন্ড। মোট কথা তুমি 2 এক আউন্সের পাউন্ড। একটা স্যাম্পল নিয়ে নিলা। 2 আউন্সের একটা স্যাম্পল নিবা, নেওয়ার পর কি করবা, এই স্যাম্পলটাকে 4 ভাগে ভাগ করবা। এই স্যাম্পলটাকে কি করবা, 4 ভাগে ভাগ করে নিবা। সমান যে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে 4টা ভাগ সমান হইতে হবে। বুঝাইতে পারছি? মোট কথা হচ্ছে তুমি 4টা ভাগ করবা। আচ্ছা। 4টা ভাগের টেকনিকটা কি, তুমি প্রথমে কি করলা, একটা অংশকে 2টা অংশ করে নিলা, 2 ভাগ হয়ে গেল, ঠিক কি না? তোমার মেইন যে স্যাম্পলটা ছিল এটাকে 2 ভাগ করে ফেললা, কয়টা হয়ে গেল, 2টা। এবার এই 2টাকে আবার তুমি ইন্ডিভিজুয়ালি আরো 2টা বানাবা, তাহলে কি হবে, 4টা হয়ে যাবে না? টেকনিকটা বুঝছো কি? প্রথমে একটা থেকে 2টা, তারপর 2টাকে 2 ভাগ করে 4টা। বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। সমান হতে হবে এমন বাধ্যবাধকতা নাই, কিন্তু টেকনিকটা কি যে প্রথমে একটা থেকে 2টা, তারপর 2টা থেকে 4টা। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে আমরা আসি জি স্যার। থার্ড স্টেপে। থার্ড স্টেপে কি, এই যে প্রত্যেকটা 4টা আমার ইন্ডিভিজুয়াল আছে না,
এই প্রত্যেকটা ভাগকে 16 ভাগে ভাগ করতে হবে। প্রত্যেকটা ভাগকে কয় ভাগে ভাগ করতে হবে? 16 ভাগে। 16। হ্যাঁ, এর জন্য ইনটু 16 লিখে দিছি আমি। অর্থাৎ এই সাইজের 16টা টাফট হবে। প্রত্যেকটা ভাগকে 16 ভাগে ভাগ করতে হবে। তার মানে কি তোমার 4 16 64টা ভাগ হবে এখানে, ঠিক কি না? 4 16 64টা ভাগ হয়ে যাবে আমার এখান থেকে। প্রত্যেকটা ভাগকে আমি 16 ভাগ করব। টেকনিকটা কি? ঠিক একটু আগে আমি যেভাবে বললাম ওইভাবে। প্রথমে একটা ভাগকে দুইটাকে 2 ভাগ করে করে 4টা, 4টাকে 2 ভাগ করে করে 8টা, 8টাকে 2 ভাগ করে করে 16টা। প্রথমে যেভাবে বলছি ঠিক সেম ভাবে এভাবে প্রত্যেকটাকে 16 ভাগ করে করে মোট হচ্ছে 64 ভাগ হবে। এখন আমার মেইন টাস্ক থেকে আমার যে সেকেন্ড স্টেপে যে টাফটগুলো তৈরি হবে এগুলোকে আমরা টাফট বলবো, এগুলোকে মাইক্রো টাফটও বলতে পারো। প্রথমে থাকবে কি যে স্যাম্পলটা, এটাকে আমরা বলবো হচ্ছে বেসিক স্যাম্পল অথবা টাফট। তারপরে হবে হচ্ছে মাইক্রো টাফট। এরপরে যে 16 ভাগে ভাগ করার পর আমরা যেটা পাবো, এর প্রত্যেকটা ভাগকে আমরা বলবো হচ্ছে এক একটা উইপস। ঠিক আছে, এর প্রত্যেকটা ভাগকে আমরা বলবো হচ্ছে উইপস। এখন তোমার কাজ হচ্ছে, এই যে তোমার হচ্ছে 2 আউন্স তুমি স্যাম্পল নিয়ে নিসলা। এখন যদি তোমার স্যাম্পল 2 আউন্সই দরকার পড়ে কোনো একটা টেস্টিং ইকুইপমেন্টের জন্য, যদি 2 আউন্স দরকার পড়ে তাহলে তোমাকে কি করতে হবে? এই 64টা স্যাম্পলই ইউজ করতে হবে। আর যদি তোমার এমন হয় যে অনেক কম অ্যামাউন্টের স্যাম্পল দরকার হবে তাহলে তুমি কি করতে পারো? এখান থেকে 15টা করে স্কিপ করে দিতে পারো, বাদ দিয়ে দিতে পারো তোমার সুবিধার জন্য, যেহেতু স্যাম্পল কম লাগবে এবং প্রত্যেকটা ভাগকে এরপরে আবার হচ্ছে প্রসেসিং করতে হবে। এজন্য তুমি কি প্রত্যেকটা থেকে 15টা বাদ দিয়ে দিবা, অর্থাৎ তোমার 4টা রেখে দিবা যদি স্যাম্পল কম দরকার পড়ে। আর যদি বেশি দরকার পড়ে তাহলে কি তোমাকে এই 64টা নিয়েই কাজ করতে হবে। এর পরের কাজ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ড্রয়িং। রাইট অ্যাঙ্গেল ড্রয়িংটা হচ্ছে তুমি কি করবা? রাইট অ্যাঙ্গেল মানে বোঝো তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটার কাজ হচ্ছে কি ফাইবারটাকে ফ্লাফি বানাবে, ওপেন করবে। তুমি কি করবা? ফাইবারকে প্রথমে ড্রয়িং মানে কি এটা হচ্ছে তোমাদেরকে ল্যাবে আমি খুব ভালোভাবে দেখাই দিব, আর যদি সম্ভব হয় তাহলে এর পরের ক্লাসে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব এটা, ঠিক আছে? এখন আজকে সময়ও কম। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ড্রয়িং হবে। রাইট অ্যাঙ্গেল ড্রয়িং হওয়ার পর প্রত্যেকটা ভাগকে ড্রয়িং করবা। ড্রয়িং করে তুমি কি করবা? এই যে আবার 16টাকে একখানে করে একটা নতুন টাপ তৈরি করবা। এখানে 16টাকে একখানে করে আবার একটা টাপ, এখানে 16টাকে একখানে করে আবার একটা টাপ, এখানে 16টাকে একখানে করে আবার একটা টাপ, অর্থাৎ নতুন করে আবার 4টা টাপ তুমি তৈরি করবা। আগে যে 16 ভাগে ভাগ করছো, অর্থাৎ তুমি সেকেন্ড স্টেজের মতো স্টেজে চলে যাবা, গিয়ে আবার কি করবা? তুমি 4টা টাপ তৈরি করবা। এরপরে কি হবে? স্ট্রেট ড্রয়িং। এর আগে আমরা করছি রাইট অ্যাঙ্গেল ড্রয়িং, এবার হচ্ছে স্ট্রেট ড্রয়িং। স্ট্রেট ড্রয়িং করে তুমি কি করবা? 4টা স্যাম্পলকে স্ট্রেট ড্রয়িং করবা। স্ট্রেট ড্রয়িং করার পরে প্রত্যেকটা স্যাম্পলকে 4 ভাগে ভাগ করবা। প্রত্যেকটা স্যাম্পলকে 4 ভাগে ভাগ করবা। এখন পর্যন্ত আমরা কি করছি? লিনিয়ার হিসেবে আসছি না, অর্থাৎ একটা লাইনে আমরা চলে আসছি। কোনো টাফটের সঙ্গে এই যে ইনিশিয়ালি আমার প্রথম যে স্যাম্পলটা 4টা ভাগে ভাগ হয়ে গেছে, এই স্টেজ পর্যন্ত কি ওই 4টা ভাগ আলাদা আলাদা ভাবেই চলতেছে, আলাদা আলাদা লাইনেই চলতেছে। এবার আমার কাজ হচ্ছে মিক্সিং, অর্থাৎ ডাবলিং করে ফেলবো। ডাবলিং টেকনিকটা কি? এই যে তুমি 4টা করে ভাগ করছো, এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা, অর্থাৎ 1 2 3 4, এভাবে তুমি কি করবে? একটা প্রত্যেকটা থেকে একটা একটা করে ছোট টাফট নিয়ে তুমি একটা নতুন টাফট তৈরি করবা। আবার প্রত্যেকটা থেকে একটা একটা করে টাফট নিয়ে আরেকটা টাফট, আবার একটা একটা করে নিয়ে আরেকটা টাফট, আবার একটা একটা করে নিয়ে আরেকটা টাফট। অর্থাৎ এবার তুমি কি করবা? 4টাকে একসঙ্গে মিক্সিং করে দিতেছো, এটার একটা পার্ট। 4টা থেকে 4টা পার্ট নিয়ে তোমার একটা টাফট, আবার 4টা থেকে 4টা টাফট নিয়ে আরেকটা টাফট, আবার 4টা থেকে 4টা টাফট নিয়ে আরেকটা টাফট, তারপর আবার 4টা থেকে 4টা টাফট নিয়ে আরেকটা টাফট। এভাবে তোমার 4টা টাফট তৈরি হবে। এরপর তুমি কি করবা? এই 4টাকে কম্বাইন করে ফেলবা, একসঙ্গে করে তোমার ফাইনাল স্যাম্পল তুমি নিয়ে নিবা। বুঝাইতে পারছি? এই যে তোমার যে জি ফাইনাল স্যার। স্যাম্পলটা, এই ফাইনাল স্যাম্পলটার নাম হচ্ছে ল্যাবরেটরি স্যাম্পল। এখন এই টেকনিকটা তোমার অ্যাপ্লাই করা হতো যে ফাইবার লেন্থ যখন আমরা মেজার করতাম, কনভেনশনাল মেশিন ছিল আমাদের শার্লি কম্পশর্টার। এই শার্লি কম্পশর্টারের জন্য এই মেশিনের রিকোয়ারমেন্ট ছিল কি? ওই যে আমি বললাম যে এক এক মেশিনের রিকোয়ারমেন্ট এক এক রকম। এই মেশিনের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে স্ট্রেট এবং প্যারালাল ফর্মে ম্যাটেরিয়াল ফিড দিতে হবে। স্ট্রেট এবং প্যারালাল ফর্মে ম্যাটেরিয়ালকে ফিড দিতে হবে। এর জন্য আমরা এই যে এই টেকনিকটা অ্যাপ্লাই করে ফাইনাল যে আমার স্যাম্পলটা পাইতাম, এটাকে আমি স্ট্রেট এবং প্যারালাল ফর্মে পাইতাম। বুঝা গেছে? এই একটা টেকনিক আমি অ্যাপ্লাই করলে কি? স্যার এখানে একটা প্রশ্ন। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি আমি।
স্যার আমরা স্যাম্পল নিলাম, ওইটাকে আমরা চার ভাগ করে অনেকগুলো ভাগ করলাম, চারটা করে লাস্টে ফাইল আবার চার ভাগ থেকে একটা একটা করে আবার আমরা তাহলে স্যার আলটিমেটলি তো আমরা ফার্স্টে নিলাম, আমরা আবার ফিরে তাহলে স্যার এখানে আমাদের ভাগ করার মূল কারণটা কি? আচ্ছা, ভাগ করার মূল কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে এর পরে যখন আমি এই রাইট অ্যাঙ্গেল ড্রয়িং আর স্ট্রেট ড্রয়িং তোমাদের ল্যাবে এটা করাই আমি সাধারণত, এই দুইটা জিনিস যখন করাবো তখন তুমি বুঝবা। মেইন কথা হচ্ছে কি যে তোমার স্যাম্পল যা ছিল, প্রথমে স্যাম্পল ছিল বেসিক স্যাম্পল আর পরে ছিল হচ্ছে ল্যাবরেটরি স্যাম্পল, দুইটার মধ্যে ফর্মের চেঞ্জ হয়ে যাবে। তোমার ফাইনালি ছিল হচ্ছে এটা ফাইবারগুলো একদম টাফ আকারে ছিল, অর্থাৎ আনওরিয়েন্ট ছিল, এলোমেলো অবস্থায় ছিল। পরবর্তীতে প্রসেসিং করার পর আমার ফাইনাল যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা কি হবে স্ট্রেট এবং প্যারালাল, অনেকটা তোমার স্লাইভার যেরকম দেখতে ওই রকম একটা ফর্মে চলে আসবে। এবার বুঝছো কেন করলাম? জি স্যার। আর হ্যাঁ, তুমি হ্যাঁ, যদি স্যার, কোনো বুঝতে একটা পারছি। পার্টকে যদি বাদ দিয়ে দাও তাহলে কি তোমার স্যাম্পল থেকে একটা পার্ট বাদ পড়ে গেল, বুঝতে পারছো? এজন্য তুমি কি আবার সবগুলোকে হ্যাঁ। একখানেই নিয়ে আসতেছো। জি স্যার। বোঝা গেছে? এক হচ্ছে এখানে কয়েকটা ঘটনা ঘটবে, এক হচ্ছে প্রপারলি মিক্সিং স্যার। হবে, সেকেন্ড হচ্ছে তোমার সবগুলো ফাইবার একসঙ্গে ভালোভাবে মিক্সিং হবে, তারপরে স্ট্রেট হবে, প্যারালাল হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই ছিল আমার আজকের কন্টেন্ট, মোটামুটি আলোচনা। ঠিক আছে, দেখি জি এর স্যার। পরের ক্লাসে আমি তোমাদেরকে স্যাম্পলিং আমি এখানেই শেষ দিয়ে দিব। এর পরের ক্লাসে যদি সম্ভব হয় আমি কিছু ফাইবার নিয়ে এসে তোমাদেরকে স্ট্রেট এবং রাইট অ্যাঙ্গেল ড্রয়িং যেটা সেটা দেখাই দিব, একটু মনে করে দিও। স্যার পিডিএফ তো স্যার হ্যাঁ, আমি ভিডিওতে একদম তোমাদেরকে একদম হাতে কলমে দেখাই দিব। বুঝতে পারছো? স্যার ফাইবার গুলো একবারে প্যারালাল করা মানে একটা স্টার্ট, এটা তো স্যার স্ট্রেট ড্রয়িং না? হ্যাঁ, আমার হচ্ছে স্ট্রেট আর রাইট অ্যাঙ্গেল এই দুইটা জিনিস একটু তোমাদের হচ্ছে হাতে কলমে না দেখালে আসলে বুঝবা না। বুঝতে পারছো? আমি এর পরের ক্লাসে ফাইবার নিয়ে এসে রাখবো, তোমরা একটু আমাকে মনে করাই দিও, আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে করতে হয়। ঠিক আছে? স্যার স্যার এই টেকনিক গুলো কি শুধু স্যার কটন ফাইবারের জন্য ইউজ করা হয় না স্যার আদার্স র ম্যাটেরিয়ালস হ্যাঁ, যেমন লাইলন পলিস্টার এগুলো কিন্তু করা হয়? এই টেকনিকটা এটা মেইনলি তোমার কটন ফাইবারের জন্য এস্টাবলিশড একটা টেকনিক। বুঝতে পারছো? কটন ফাইবারের জন্য। এরপর তুমি যখন ইয়ার্ন স্যাম্পলিং করবা, ইয়ার্নের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বায়াস্ট স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ তোমার হচ্ছে 1000 কপস আছে একটা মেশিনে, 1000 কপস থেকে তুমি যে তোমার ইচ্ছা মতো 5টা কপস নিয়ে আসলা, টেস্ট করে ফেললা। বুঝতে পারছো? এটা হচ্ছে ইয়ার্ন স্যাম্পলিং। ঠিক ওই রকম তোমার দেখা যাবে যে উল স্যাম্পলিং এর ক্ষেত্রে, হ্যাঁ, দেখা যায় নর্মাল তোমার হচ্ছে উল স্যাম্পল নিয়ে আসলেই হয়ে গেল। এক একটা ম্যাটেরিয়ালের স্যাম্পলিং এক এক রকম হয়। ফেব্রিক স্যাম্পলিং এর ক্ষেত্রে দেখা যায় কি, যেমন তুমি জিএসএম টেস্ট করবা, জিএসএম কাটার আছে, হ্যাঁ, ওই কাটার দিয়ে কেটে নিলা একটা ফর্মে, রাউন্ড একটা ফর্মে তুমি ম্যাটেরিয়াল পাইলা। তারপর তোমার হচ্ছে দেখা গেছে যে একটা টেস্ট করবা, তোমার হচ্ছে টেমপ্লেট আছে, টেমপ্লেট দিয়ে কেটে নিলা। এরকম হচ্ছে এক একটা ম্যাটেরিয়ালের, এজন্য আমি ওই যে কয়েকটা কনসিডারেবল পয়েন্ট দেখাইলাম না, যে এক একটা ম্যাটেরিয়ালের ফর্ম এবং তার হচ্ছে টাইপস অনুসারে তার স্যাম্পলিংটা চেঞ্জ হয়ে যাবে। তুমি ফেব্রিক যেভাবে স্যাম্পলিং করবা কটন ফাইবারকে সেভাবে করবা না, আবার কটন ফাইবারকে যেভাবে করবা অবশ্যই জুট ফাইবারকে সেভাবে করবা না। তুমি জুট ফাইবারকে যেভাবে করবা উল ফাইবারকে সেভাবে করবা না। বুঝাইতে পারছি? স্যার দুই ধরনের মানে দুই ধরনের ফাইবারকে স্যার মিক্সিং করা হয় তখন কি স্যার দুইবারই স্যাম্পলিং করতে হবে না মিক্সিং করার পর স্যাম্পলিং করতে হয়? তুমি হচ্ছে অর্থাৎ একটা ব্লেন্ডেড স্যাম্পলের তুমি হচ্ছে জাজ করবা, এভারেজ কোয়ালিটি জাজ করবা, এই তো? জি মানে স্যার। তোমার একটা ব্লেন্ডেড স্যাম্পল আছে, অর্থাৎ তুমি পলিয়েস্টারের সঙ্গে কটন মিক্স করলা, মিক্সড করার পরে এরপর হচ্ছে এর কোয়ালিটি জানতে চাও, এই তো? জি স্যার। যে মিক্সড করার পর এর কোয়ালিটি কি হলো। এখন তোমাদেরকে একটু জানাই রাখি যে তুমি যখন মিক্সড করে ফেলবা, মিক্সড করার পরে আসলে ওইভাবে আমাদের যে কোয়ালিটি প্যারামিটারগুলো আছে এগুলো ওইভাবে জাজ করা হয় না। এখন পর্যন্ত কোনো ইকুইপমেন্ট এস্টাবলিশ করা হয় নাই যেটা তোমার, হ্যাঁ, কটন আর পলিয়েস্টার একসঙ্গে মিক্সড আছে, এই মিক্সড হওয়ার পরে এর যে এভারেজ তোমার হচ্ছে ফাইননেস এটা মেজার করে দিবে, এরকম কোনো ইনস্ট্রুমেন্ট এখনো এস্টাবলিশ হয় নাই। কিন্তু আমাদের হচ্ছে দুইটা ফাইবারের যদি ফাইননেস জানা থাকে তাহলে আমরা কি এভারেজ ফাইননেস ক্যালকুলেশন করে বের করতে পারবো। বুঝা গেছে? এগুলো হচ্ছে ল্যাবরেটরি স্কেলে দেখা যায় যে এক্সপেরিমেন্ট করতে হয়। এগুলোর জন্য আবার নর্মালি কোনো ইউনিভার্সাল টেস্টিং ইকুইপমেন্ট নাই, এগুলো হচ্ছে রিসার্চের বিষয়। বুঝাতে পারছি? এটা হচ্ছে যে তোমাদেরকে যেটা বললাম, রিসার্চ করে একটা ফর্মুলা দাঁড় করাই দিছে, এই ফর্মুলা থেকে আমি ওটা ক্যালকুলেশন করে নিতে পারবো। সাধারণত ব্লেন্ডেড ফাইবারের এইভাবে প্রপার্টি এভারেজ প্রপার্টিগুলো দাঁড় করানো হয় না। এজন্য এর কারণ কি, দুইটা ফাইবারকে আগেই আলাদা আলাদা টেস্ট করে নিয়ে, হ্যাঁ,
যে আমার একটা টার্গেট থাকে যে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এগুলো আমি ডিটেলস আলোচনা করব যখন ফাইনেন্স পড়াবো, লেন্থ পড়াবো, তখন দেখবা যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি আচ্ছা এখন হচ্ছে তোমাদের এখানে আসি আমি অ্যাটেন্ডেন্সে। স্যার পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, আমি আজকেই দিয়ে দিব। আচ্ছা স্যার। তোমাদের হচ্ছে একটু একটু অ্যাটেনশন দাও। তোমাদের সবার নামের সাথে কি আইডি আছে? জি স্যার। না স্যার। আছে স্যার। না স্যার। সবার নামের সঙ্গে আইডি নাই, কারণ তোমাদের আইডি না থাকলে আইডেন্টিফাই করা সো টাফ হয়ে যায়। বুঝতে পারছো? আমি আমি অপশন দিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত রিনেম করে ফেলো। স্যার ঠিক আছে? অথবা তোমরা চ্যাট বক্সে সবাই আইডি গুলো দিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে। সবাই চ্যাট বক্সে আইডি দিয়ে দাও। স্যার আমার একটা কথা জানার ছিল। বের হয়ে যাবো। হ্যাঁ বলো। স্যার আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি প্রথম দিকে আর কি ক্লাসটা জয়েন করতে পারিনি, তো স্যার আজকের ক্লাসটা কি স্যার রেকর্ডিংটা কি স্যার আমরা পাবো? রেকর্ডিং দেখি, তোমাদের যদি দরকার হয় পরে দিয়ে দিব। আমি আজকে আপাতত তোমাদেরকে হচ্ছে পিডিএফ দিয়ে দিব, অর্থাৎ শিটটা দিয়ে দিব, আমার লেকচার শিটটা দিয়ে দিব। তোমরা একটু চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো দিয়ে দাও। আর তোমরা হচ্ছে প্রত্যেকে তোমাদের আইডি নামের সঙ্গে অ্যাড করে নিবা। আর আমি একটু সমস্যাতে পড়ছি, তোমাদের একটা আইডি আমি লাস্ট লেকচারে আইডেন্টিফাই করতে পারি নাই। বুঝতে পারছো? তোমাদের সেকশনে আমি একটু নামটা বলতেছি, দেখো চেনো কিনা। এটা তো মিনিমাইজ করা যাচ্ছে না রেকর্ডিং চলার কারণে। স্যার আইডি সেট বক্সে দিয়েছি, এখন কি লিভ নিতে পারবো? মনে তো হচ্ছে না স্যার আছে, বের হয়ে গেছে তো। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, স্যার তোমাদের লিভ দেওয়ার দরকার নেই, আমি শেষ করে দিব। দাও। তোমাদের লিভ দেওয়ার দরকার নেই, আমি শেষ করে দিব। তোমরা হচ্ছে চ্যাট বক্সে তোমাদের সবার আইডি গুলো দিয়ে দাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। প্রত্যেকে আবার দাও, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো, চলে গেছে সব। সবাই আবার দিয়ে দাও। 97 আছো তো, সবাই দিয়ে দাও, তাহলে হচ্ছে যখন আমি পাবো সবারটা তখন ক্লোজ করে দিব। স্যার, আমাদের ভিডিও রেকর্ডিংটা দিলে খুব পরবর্তীতে দেওয়ার মানে দিবেন বা হ্যাঁ দিবেন না আমি একটু দেখি এটা হচ্ছে স্যার দেওয়ার মানে মতো কোনো একটা, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি, আমি দেখি এটা দেওয়ার মতো কোনো একটা মেকানিজম পাইলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্যার স্যার, অনেক Google স্যাররাই Classroom-এ দিয়ে দিতে দিচ্ছে, পারেন গুগল স্যার, ড্রাইভ তাহলে better হবে। অথবা। হ্যাঁ আমি দেখি ড্রাইভ ওপেন করে ব্যবস্থা করবো এখন তোমাদের জন্য। জি স্যার, ধন্যবাদ। সিক্সটি নাইন, বাকিটা দাও। পার্টিসিপেন্ট তো দেখতেছি 98, বাকিটা দিয়ে দাও। এখন পর্যন্ত 69 আইডি পাইছি আমি। যারা আগে দিয়ে দিছিল তারাও দিয়ে দাও।
80 হয়েছে? বাকিরা দ্রুত দিয়ে দাও, দ্রুত। তোমাদের তো আবার মনে হয় 10টা 15 থেকে ক্লাস আছে, দ্রুত দিয়ে দাও, আমি শেষ করে দিব। সবার আইডি দেওয়া হয়েছে? সবাই অ্যাটেন্ডেন্স দিছো? জি আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।